একটা ছোট্ট এক্সপেরিমেন্ট, আর তারপর শুরু হয় এমন কিছু যার জন্য মানুষ একদমই প্রস্তুত ছিল না। এই গল্পের শুরুতে আমরা দেখি উইল নামে একজন বিজ্ঞানীকে। তার বাবা আলঝাইমার রোগে ভুগতেছে। বাবাকে বাঁচানোর জন্য উইল যে কোনো মূল্যে এই রোগের একটা ওষুধ বানাতে চায়। অনেক চেষ্টা আর গবেষণার পর সে একটা নতুন মেডিসিন বানাতে পারে। কিন্তু মানুষের শরীরে দেওয়ার আগে সেই ওষুধটা আগে একটা শিম্পাঞ্জির ওপর টেস্ট করা হয়। ওষুধ দেওয়ার পর দেখা যায় ওই শিম্পাঞ্জিটা আগের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান হয়ে গেছে। সে এখন সবকিছু দ্রুত বুঝতে পারে, এমনকি মানুষের মতো আচরণও করতে শুরু করে। এই অবস্থা দেখে উইল খুব খুশি হয়। তখন তার মনে হয়, যদি এই ওষুধটা মানুষের উপর ব্যবহার করা যায় তাহলে আলঝাইমার রোগ পুরোপুরি ঠিক করা সম্ভব হতে পারে। এরপর সে সিদ্ধান্ত নেয় পরের ধাপে এই ওষুধ মানুষের উপর ট্রাই করবে। উইল তার সিনিয়রদের কাছে পুরো বিষয়টা খুলে বলে। এরপর কোম্পানির বোর্ড মেম্বারদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং বসে, যেখানে সে নতুন ওষুধ নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেয়। পরীক্ষার ফল এতটাই আশাব্যঞ্জক ছিল যে উপস্থিত প্রায় সবাই দারুণ খুশি হয়ে যায়। এদিকে সেই শিম্পাঞ্জিটাকেও দেখানো হয় যার উপর ওষুধটা আগে ব্যবহার করা হয়েছিল। ঠিক তখনই এক কর্মচারী আসে যে জোর করে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়। এতে শিম্পাঞ্জিটা হঠাৎ খুব উত্তেজিত হয়ে পড়ে। সে ওই লোকটার হাত শক্ত করে ধরে ফেলে। এরপর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং চারপাশে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। উত্তেজিত অবস্থায় শিম্পাঞ্জিটা দৌড়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে বোর্ড মিটিং চলছিল। সবাই হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ে। উইল চেষ্টা করেও তাকে শান্ত করতে পারে না, কারণ সে তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে যায় যে নিরাপত্তার কারণে বাধ্য হয়ে তাকে গুলি করা হয়। শিম্পাঞ্জিটার মৃত্যুর সাথে সাথে উইলের পুরো গবেষণাটাও কার্যত বন্ধ হয়ে যায়। কোম্পানি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় এই ওষুধ মানুষের উপর আর পরীক্ষা করা যাবে না। উইল অনেক চেষ্টা করে তার বসকে বোঝাতে, কিন্তু তিনি স্পষ্টভাবে না বলে দেন। তার মতে ঝুঁকি এত বেশি যে এই প্রজেক্ট চালানো নিরাপদ নয়। উইলের বস তাকে সোজাসাপটা বলে, যদি ওষুধে কোনো সমস্যা না থাকতো তাহলে শিম্পাঞ্জিটা এতটা হিংস্র আচরণ করত না। তাই শুধু ওই শিম্পাঞ্জি না, যাদের উপর এই ওষুধ ব্যবহার করা হয়েছে, বাকি সবকেও সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কথা শুনে উইল একদম ভেঙে পড়ে। মন খারাপ নিয়ে সে ল্যাবের ভেতরে চলে যায়। ঠিক তখনই ল্যাবের একজন কেয়ারটেকার তার সাথে কথা বলে। এই কথা শোনার পর উইলের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। কিছুক্ষণ পর সেই কর্মচারী এসে উইলকে জানায়, ল্যাবে থাকা প্রায় সব শিম্পাঞ্জিকেই সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু যে নবজাতক বাচ্চাটা ছিল তাকে সে মারতে পারেনি। এই খবর শুনে উইল চুপচাপ একটা সিদ্ধান্ত নেয়। কাউকে কিছু না জানিয়ে সে ছোট্ট শিম্পাঞ্জি বাচ্চাটাকে নিজের বাসায় নিয়ে আসে। সেখানে তার অসুস্থ বাবাও থাকেন। শুরুতেই বোঝা যায় বাচ্চাটা ছোট হলেও তার বুদ্ধি সাধারণ শিম্পাঞ্জিদের মতো না, বরং অনেক বেশি তীক্ষ্ণ। খুব অল্প সময়ের মধ্যেই সে উইলের বাবার সাথে মানিয়ে নেয়, জেন পরিবারেরই একজন। সময়ের সাথে সাথে প্রায় ৩ বছর কেটে যায়। এখন সেই বাচ্চাটার নাম রাখা হয়েছে সিজার। বড় হতে হতে সিজার অসাধারণ বুদ্ধিমান হয়ে ওঠে। সে বই দেখে শেখে, গেম খেলতে পারে আর মানুষের মতো আচরণ করতে শুরু করে। সিজার প্রায় সবকিছুই মানুষের মতো করতে পারে, কিন্তু একটা জিনিস সে পারে না, সে কথা বলতে পারে না, মানুষের মতো ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। এদিকে উইলের বাবার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। আলঝাইমারের কারণে তার স্মৃতিশক্তি প্রায় ভেঙে পড়ে। এমনকি যে নার্স এতদিন তার দেখাশোনা করত, সেও একসময় জানিয়ে দেয় এভাবে বাসায় রাখা আর সম্ভব না, তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই কথা শুনে উইল ভীষণ ভেঙে পড়ে। বাবাকে হারানোর ভয় তার ভেতরে আবার জেগে ওঠে। পরের দিন ল্যাবে গিয়ে সে সেই পুরনো ওষুধটার দিকে তাকিয়ে থাকে, যেটা একসময় সিজারের মা আর অন্য শিম্পাঞ্জিদের দেওয়া হয়েছিল। যে ওষুধটা মূলত আলঝাইমারের চিকিৎসার জন্যই তৈরি করা হয়েছিল। উইল জানে বাবার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে আর স্বাভাবিকভাবে বাঁচানো সম্ভব না। তাই শেষ ভরসা হিসেবে সে বড় একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাউকে না জানিয়ে সে তার তৈরি করা আলঝাইমারের ওষুধ বাবার উপর প্রয়োগ করে। এটাই ছিল প্রথমবার কোনো মানুষের ওপর এই ওষুধ ব্যবহার করা হলো। পরের দিন সকালে উইল ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। সে দেখে তার বাবা শান্তভাবে পিয়ানো বাজাচ্ছেন। তার স্মৃতি যেন ফিরে এসেছে, আচরণ স্বাভাবিক, চোখে আগের সেই চেনা আত্মবিশ্বাস। এই দৃশ্য দেখে উইল আবেগে ভরে ওঠে। মনে হয় তার ওষুধ সত্যিই কাজ করেছে এবং সে হয়তো অসম্ভবকে সম্ভব করে ফেলেছে। অন্যদিকে সিজার জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে। কিছু বাচ্চা সাইকেল চালিয়ে খেলছে। তাদের দেখে সিজারেরও ইচ্ছা হয় সেও যদি বাইরে গিয়ে সবার মতো স্বাধীনভাবে খেলতে পারত। বাইরে খেলতে থাকা বাচ্চাদের দেখে সিজারের খুব ইচ্ছা হয় সেও যদি তাদের মতো সাইকেল চালাতে পারত। সেই কৌতূহল থেকেই সে পাশের বাড়ির উঠানে ঢুকে পড়ে। কিন্তু বাড়ির মালিক হঠাৎ তাকে দেখে ভয় পেয়ে যায়। পরিস্থিতি না বুঝেই সে হাতে একটা বেসবল ব্যাট নিয়ে তেড়ে আসে। ঠিক তখনই উইল আর তার বাবা সেখানে পৌঁছে যায়। উইল বোঝানোর চেষ্টা করে সিজার কোনো ক্ষতি করতে আসেনি, সে শুধু খেলতে চেয়েছিল। কিন্তু প্রতিবেশী রাগান্বিত গলায় বলে, এভাবে ছেড়ে দিলে এটা তার বাচ্চাদের জন্য বিপদ হতে পারে। এমনকি সে হুঁশিয়ারি দেয়, আবার যদি সিজার তার বাড়িতে আসে তাহলে সে কঠিন ব্যবস্থা নেবে।
এই উত্তেজনার মধ্যে সিজারের পায়ে আঘাত লাগে। তাকে কষ্ট পেতে দেখে উইলের ভেতরে দুশ্চিন্তা আর অপরাধবোধ কাজ করতে থাকে। সিজারের পায়ে আঘাত লাগার পর উইল তাকে নিয়ে যায় ডাক্তার ক্যারোলাইনের কাছে। চিকিৎসা করার সময় ক্যারোলাইন ধীরে ধীরে বুঝতে পারে এই শিম্পাঞ্জিটা সাধারণ না, তার বুদ্ধি অনেক বেশি উন্নত। কারণ সিজার উইলের সাথে ইশারার মাধ্যমে যোগাযোগ করছিল। আসলে সে সাইন ল্যাঙ্গুয়েজ জানে। খুব দ্রুতই সে ক্যারোলাইনের সাথেও বন্ধুত্ব করে ফেলে। কিছুদিনের মধ্যেই ক্যারোলাইনের সিজারের প্রতি আলাদা একটা টান তৈরি হয়। সে প্রায়ই উইলের বাসায় আসতে শুরু করে। সেখানে এসে সে লক্ষ্য করে সিজার সবসময় ঘরের ভেতরেই থাকে, বাইরে যাওয়ার সুযোগ পায় না। তাই সে বেশিরভাগ সময় জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। ক্যারোলাইন একদিন উইলকে বলে, সিজারকে সবসময় ঘরের ভেতর রেখে দেওয়া ঠিক না, তাকে বাইরে খোলা পরিবেশে নেওয়া উচিত। এরপর উইল আর ক্যারোলাইন সিজারকে নিয়ে কাছের একটা জঙ্গলে যায়, যার নাম রেডু। ওখানে গিয়ে সিজার যেন নতুন একটা পৃথিবী খুঁজে পায়। বিশাল গাছ, খোলা আকাশ, সবকিছু তাকে দারুণভাবে টানে। ধীরে ধীরে ওখানে যাওয়া তাদের অভ্যাস হয়ে যায়। সময় কেটে যায়, আরও প্রায় 2 বছর পার হয়ে যায়। এই সময়ের মধ্যে উইল আর ক্যারোলাইনের সম্পর্ক গভীর হয়ে ওঠে। সিজারও এখন বড় হয়ে গেছে, আগের চেয়ে অনেক শক্তিশালী আর পরিণত। একদিন তারা 3 জন রেডুরে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই সেখানে আরেকটি পরিবার আসে, তাদের সঙ্গে একটা কুকুর ছিল। কুকুরটার গলায় একটা লিশ বাঁধা ছিল। সেই দৃশ্য দেখে সিজারের মুখের অভিব্যক্তি বদলে যায়, কারণ তার নিজের গলাতেও একটা বেল্ট বাঁধা ছিল। হঠাৎ করেই সে বুঝতে পারে সে এখনও পুরোপুরি স্বাধীন না। সেই মুহূর্তে সিজার ইশারায় উইলকে একটা প্রশ্ন করে, সে কি শুধু তার পোষা প্রাণী? প্রশ্নটা শুনে উইল ভীষণ কষ্ট পায়। সে সাইন ল্যাঙ্গুয়েজে জানায়, না, তুমি আমার পোষা না, তুমি আমার ছেলে গি। এই কথা শোনার পরও সিজারের মনে একটা কৌতূহল থেকে যায়। সে জানতে চায় সে আসলে কে, কোথা থেকে এসেছে। তখন উইল তাকে নিজের ল্যাবের বাইরে নিয়ে যায় এবং পুরো সত্যিটা জানায়। বলে তার মা এখানে ছিল, তার উপর একটি বিশেষ ওষুধ প্রয়োগ করা হয়েছিল। সেই ওষুধের প্রভাবেই সিজারের বুদ্ধিমত্তা এত উন্নত হয়েছে। এবার সিজার নিজের পরিচয় সম্পর্কে অনেক কিছু বুঝতে পারে। সে আর শুধু একটা শিম্পাঞ্জি না, তার জন্মের পেছনে আছে এক বৈজ্ঞানিক পরীক্ষা আর বড় একটা গল্প। এরপর তারা বাসায় ফিরে আসে। সেখানে উইলের বাবাকে দেখা যায়, যিনি আবারও স্মৃতিভ্রংশের লক্ষণ দেখাতে শুরু করেছেন। ধীরে ধীরে দেখা যায় উইলের বাবার আলঝাইমার আবার আগের অবস্থায় ফিরে গেছে। যে ওষুধটা প্রথমে কাজ করেছিল সেটার প্রভাব আর আগের মতো নেই। বাবার স্মৃতি আবার ঝাপসা হয়ে যাচ্ছে। বিষয়টা উইলকে ভীষণ চিন্তায় ফেলে দেয়। একদিন উইল বাসায় না থাকলে তার বাবা হঠাৎ গাড়ি চালাতে বের হন। কিন্তু রোগের কারণে তিনি ভুলে যান কিভাবে ঠিকমতো গাড়ি নিয়ন্ত্রণ করতে হয়। ফলে অসাবধানতাবশত পাশের বাড়ির গাড়িতে ধাক্কা লেগে যায়। শব্দ শুনে প্রতিবেশী বাইরে বের হয়ে আসে। এই লোকটাই সেই ব্যক্তি যে ছোটবেলায় সিজারের উপর হামলা করেছিল। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। প্রতিবেশী রাগের মাথায় উইলের বাবাকে গাড়ি থেকে টেনে বের করে এবং মারধর শুরু করে। ঘরের ভেতর থেকে পুরো ঘটনাটা দেখে সিজার নিজেকে আর সামলাতে পারে না। মুহূর্তের মধ্যে সে বাইরে ছুটে আসে এবং লোকটার ওপর ঝাঁপিয়ে পড়ে। রাগ আর আতঙ্কে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকটির আঙুলে গুরুতর আঘাত লাগে। ঘটনাটা বড় আকার ধারণ করে। এরপর আইনগত সিদ্ধান্ত আসে, সিজারকে আর বাসায় রাখা যাবে না। অ্যানিম্যাল কন্ট্রোল এসে তাকে নিয়ে যায় এমন এক কেন্দ্রে যেখানে অন্য শিম্পাঞ্জিরাও থাকে। সিজার সেখানে যেতে চায় না। সে বারবার উইলের দিকে তাকায়, কিন্তু পরিস্থিতির চাপে উইল অসহায় হয়ে পড়ে। ভারী কণ্ঠে সে জানায় এখন কিছুদিন তাকে এখানেই থাকতে হবে। উইলের কথা শুনে সিজারের খুব কষ্ট হয়, কিন্তু তার আর কোনো উপায় থাকে না। অন্যদিকে উইলের বাবার অবস্থা আবারও একদম খারাপ হয়ে যায়। আলঝাইমার পুরোপুরি ফিরে এসেছে, যেন আগের সব উন্নতি মুছে গেছে। এটা দেখে উইল ভেতর থেকে ভেঙে পড়ে। সে ঠিক করে এবার তাকে আগের চেয়ে আরও শক্তিশালী ওষুধ তৈরি করতে হবে, যাতে এই রোগকে স্থায়ীভাবে থামানো যায়। সে তার বসের সাথে কথা বলে এবং সব সত্যি জানায়। বলে আগের যে ওষুধটা বানিয়েছিল সেটা সে গোপনে তার বাবার উপর ব্যবহার করেছিল। প্রথমে ফল খুব ভালো ছিল, তার বাবা প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। কিন্তু সেই ওষুধ যথেষ্ট শক্তিশালী ছিল না, তাই সময়ের সাথে প্রভাব কমে যায়। এবার উইল চায় আরও উন্নত, আরও কার্যকর একটা নতুন সংস্করণ তৈরি করতে, যেটা হয়তো আলঝাইমারকে চিরতরে হার মানাতে পারবে। উইল তার বসকে বোঝায় যে সে আরও শক্তিশালী একটা নতুন ফর্মুলা তৈরি করতে চায়। কিছু শর্তের পর অবশেষে বস তাকে অনুমতি দেয়। খুব অল্প সময়ের মধ্যেই উইল আগের চেয়ে উন্নত একটি নতুন ওষুধ তৈরি করে ফেলে। এরপর সেই ওষুধ একটি শিম্পাঞ্জির ওপর পরীক্ষা করার প্রস্তুতি নেওয়া হয়। ইনজেকশন দেওয়ার সময় হঠাৎ করে একটি পাইপ খুলে যায় আর ল্যাবে থাকা গ্যাস ছড়িয়ে পড়ে। সেখানে তাদের সহকর্মী ফ্র্যাঙ্কলিন উপস্থিত ছিল। সে মাস্ক না পরায় কিছু গ্যাস তার নাক দিয়ে শরীরে ঢুকে যায়। তবুও পরীক্ষা থেমে থাকে না। ওষুধটি শিম্পাঞ্জির শরীরে প্রয়োগ করা হয়। কিছু সময় পর দেখা যায় তার আচরণ দ্রুত বদলে যাচ্ছে। সে আগের চেয়ে অনেক বেশি সচেতন আর বুদ্ধিমান হয়ে উঠছে। মানে নতুন এই ওষুধটাও কার্যকর হয়েছে। সবকিছু দেখে উইলের মনে আবার আশার আলো জেগে উঠল। এদিকে উইল আর ক্যারোলাইন সিজারের সাথে দেখা করতে যায়।
সেখানে গিয়ে তারা দেখে সিজারকে খুব ছোট একটা খাঁচার ভেতর আটকে রাখা হয়েছে। তার হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। এটা দেখে উইল ভীষণ রেগে যায়। সে কর্তৃপক্ষকে কঠোরভাবে জানায় সিজারের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা হলে সে আইনগত ব্যবস্থা নেবে এবং জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তবুও বাস্তবতা বদলায় না। সিজার এখনই বাড়ি ফিরতে চায়। তার চোখে স্পষ্ট অনুরোধ, কিন্তু উইল অসহায়ভাবে জানায় কোর্টের অনুমতি ছাড়া তাকে নিয়ে যাওয়া সম্ভব না। অবশেষে উইল সেখান থেকে চলে যায়। খাঁচার ভেতরে দাঁড়িয়ে সিজার গভীরভাবে তাকিয়ে থাকে। তার ভেতরে কষ্ট আর অভিমান জমতে থাকে। সে বুঝতে পারে উইল তাকে ভালোবাসলেও শেষ পর্যন্ত সেই তাকে এই জায়গায় রেখে গেছে। উইল সিজারকে সঙ্গে করে বাসায় নিতে পারে না, আর সেখানে অন্য শিম্পাঞ্জিরাও তাকে ঠিকভাবে থাকতে দেয় না। তাকে বারবার বিরক্ত করা হয়। ধীরে ধীরে সিজারের ভেতরে একাকিত্ব আর ক্ষোভ জমতে থাকে। এদিকে বাসায় ফিরে উইল দেখে তার বাবার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। সে আবার ওষুধ দিতে চায়, কিন্তু তার বাবা শান্তভাবে জানিয়ে দেন এবার আর না। তিনি বুঝে গেছেন তার সময় শেষের দিকে। কিছুদিনের মধ্যেই উইলের বাবা মারা যান। এই ঘটনা উইলকে পুরোপুরি ভেঙে দেয়। এখন তার জীবনে সিজার ছাড়া আর কেউ নেই। সে তাকে শুধু একটি প্রাণী হিসেবে না, নিজের সন্তানের মতোই দেখে। এই কারণেই সে অনেক টাকা নিয়ে সেই বন্দিকেন্দ্রে যায় যেখানে সিজারকে রাখা হয়েছে। তার উদ্দেশ্য যেভাবেই হোক সিজারকে ভালো পরিবেশে রাখা বা ফিরিয়ে আনার একটা পথ বের করা। উইল সেই জায়গার প্রধানের সাথে কথা বলে এবং অনেক টাকা অফার করে। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ রাজি হয় সিজারকে তার সাথে নিয়ে যেতে পারবে। কিন্তু অদ্ভুতভাবে সিজার নিজেই খাঁচার দরজা বন্ধ করে দেয়। সে বের হতে চায় না। সে এখনও উইলের ওপর রাগ করে আছে। বাধ্য হয়ে উইল খালি হাতে ফিরে যায়। এরপর একদিন সেখানে কাজ করা এক কর্মচারীর কয়েকজন বন্ধু শিম্পাঞ্জিগুলো দেখতে আসে। তাদের মধ্যে একজন সিজারের খাঁচার কাছে এগিয়ে যায়। সুযোগ বুঝে সিজার তাকে টেনে নেয় এবং চুপিসারে তার পকেট থেকে একটা ছোট ছুরি কৌশলে নিয়ে নেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সিজার সেই ধারালো জিনিসটা ব্যবহার করে নিজের খাঁচার তালা খুলে ফেলে। তারপর নিঃশব্দে পাশের আরেকটা খাঁচার দিকে এগিয়ে যায়। পাশের খাঁচায় যাকে বন্দি করে রাখা হয়েছিল সে ছিল সার্কাস থেকে আনা এক শিম্পাঞ্জি, নাম তার রকেট। সিজারের সাথে তার আগেই একটা বোঝাপড়া তৈরি হয়েছিল, কারণ দুজনেই ইশারায় যোগাযোগ করতে পারত। সিজার চুপচাপ তাকে মুক্ত করে। এরপর সে সরাসরি উইলের বাসায় যায়। সেখানে সে খুঁজে পায় সেই নতুন শক্তিশালী ওষুধ যেটা উইল আলঝাইমারের নতুন রোগীদের জন্য তৈরি করেছিল। সিজার ওষুধটা নিয়ে আবার বন্দি কেন্দ্রে ফিরে আসে। গভীর রাতে সে কৌশলে সেই কন্টেইনার খুলে দেয়। ভেতরের গ্যাস ছড়িয়ে পড়ে, আর খাঁচার ভেতরে থাকা শিম্পাঞ্জিরা সেটা শ্বাসের সাথে গ্রহণ করে। কিছু সময়ের মধ্যেই পরিবর্তন শুরু হয়। একে একে তাদের আচরণ বদলাতে থাকে। তারা শুধু প্রাণী হিসেবে নয়, ভাবতে, বুঝতে আর সিদ্ধান্ত নিতে সক্ষম এক সচেতন সত্তায় রূপ নিতে শুরু করে। এবার সিজার আর একা না, তার মতো বুদ্ধিমান আরও অনেকেই পাশে দাঁড়িয়েছে। এদিকে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। ফ্র্যাঙ্কলিন, যে ল্যাবে দুর্ঘটনাবশত গ্যাসটা শ্বাসের সাথে নিয়েছিল, সে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায়। এতে পরিষ্কার হয়ে যায় এই নতুন ওষুধটা শিম্পাঞ্জিদের জন্য কার্যকর হলেও মানুষের শরীরে মারাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে সিজার এখন আর একা না, বাকি শিম্পাঞ্জিরাও তার মতো সচেতন হয়ে উঠেছে। সে পরিকল্পনা করে সবাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক তখনই সেই নিষ্ঠুর কর্মচারী সেখানে আসে যে সবসময় তাদের উপর নির্যাতন করত। সে আবারও তার বৈদ্যুতিক স্টিক দিয়ে শিম্পাঞ্জিদের ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এবার পরিস্থিতি আলাদা। সিজার দ্রুত তার হাত চেপে ধরে, চোখে চোখ রেখে বলে, আমার কাছ থেকে হাত সরাও। আর তারপর ইতিহাসের সেই মুহূর্ত। প্রথমবারের মতো সিজার মুখে উচ্চারণ করে একটাই শব্দ, না। এই একটি শব্দই সবকিছু বদলে দেয়। এরপর সিজার শক্ত একটা ঘুষি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। সুযোগ বুঝে সে একে একে সব শিম্পাঞ্জিদের খাঁচা খুলে দেয়। কিছুক্ষণ পর সেই কর্মচারী আবার উঠে দাঁড়ায় এবং হাতে থাকা বৈদ্যুতিক স্টিক নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। কিন্তু এবার সিজার প্রস্তুত ছিল। সে দ্রুত পানি ছুড়ে দেয় আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ওই কর্মচারী আর উঠে দাঁড়াতে পারে না। এবার সিজার সবাইকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারা সরাসরি চিড়িয়াখানায় পৌঁছে যায় এবং সেখানে থাকা অন্য শিম্পাঞ্জিদেরও মুক্ত করে। একে একে তারা সিজারের দলে যোগ দেয়। এরপর তাদের গন্তব্য হয় উইলের ল্যাব। সেখানেও আরও অনেক শিম্পাঞ্জি বন্দী ছিল। সিজার তাদেরও মুক্ত করে দেয়। এখন আর তারা বিচ্ছিন্ন না, সবাই একসাথে। শক্তিশালী, সংগঠিত আর সচেতন এক দল তৈরি হয়ে গেছে। তারা সংগঠিত আর মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদিকে সিজারের জন্য চিন্তায় অস্থির হয়ে যায় উইল। সে বন্দি কেন্দ্রে ফোন করে, কিন্তু কেউ কল রিসিভ করে না। তখন সে ক্যারোলাইনকে নিয়ে সরাসরি সেখানে পৌঁছে যায়। গিয়ে দেখে জায়গাটা প্রায় ফাঁকা, চারদিকে বিশৃঙ্খলার চিহ্ন। সেখানে এক আহত কর্মচারী পড়েছিল। উইল তাকে জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? লোকটা কষ্ট করে জানায় সিজার সব শিম্পাঞ্জিদের মুক্ত করে নিয়ে গেছে। আর অবিশ্বাস্যভাবে সে কথা বলেছিল। এই কথা শুনে উইল থমকে যায়। তখনই তার মাথায় একটা জায়গার কথা আসে, রেডউড।
সেই জঙ্গল যেখানে ছোটবেলায় সিজার প্রথম স্বাধীনতার স্বাদ পেয়েছিল। সিজার তার দল নিয়ে রেডউডের দিকে এগোতে থাকে। পথে একটি বড় সেতুতে পুলিশ তাদের পথ আটকে দেয়। চারদিক থেকে ঘিরে ফেলা হয়। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে, আর শিম্পাঞ্জিরা প্রাণ বাঁচাতে লড়াই করে। আকাশ থেকেও একটি হেলিকপ্টার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। একসময় সিজার বিপদের মুখে পড়ে। ঠিক তখনই বিশালদেহী গরিলা, নাম তার বাক, সাহসিকতার সাথে হেলিকপ্টারের দিকে ঝাঁপিয়ে পড়ে। তার এই আত্মত্যাগে হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে সেই আঘাতে বাকের জীবন শেষ হয়ে যায়। এই দৃশ্য সবার মধ্যে আরও তীব্র আবেগ তৈরি করে। ঠিক তখনই কোবা সামনে এগিয়ে আসে। সে হেলিকপ্টার থেকে হামলা করা ব্যক্তিকে নিষ্ক্রিয় করে দেয়, যাতে আর কেউ তাদের উপর আক্রমণ করতে না পারে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে সিজার তার দলকে নিয়ে সামনে এগিয়ে যায়। তাদের চূড়ান্ত গন্তব্য এখন খুব কাছে। পুলিশ তখনও গুলি ছুড়ছিল। আর কোবা, যার শরীরে নতুন সেই শক্তিশালী ওষুধ প্রয়োগ করা হয়েছিল, সে এখন সিজারের সবচেয়ে প্রভাবশালী সঙ্গীদের একজন। শেষ পর্যন্ত সবাই রেডউড পার্কে পৌঁছে যায়। বিশাল গাছের ভেতর প্রকৃতির মাঝে তারা আশ্রয় নেয়। কিছুক্ষণ পর উইলও সেখানে এসে পৌঁছায়। সে জঙ্গলের ভেতর দাঁড়িয়ে সিজারকে ডাকতে থাকে। হঠাৎ অন্য এক শিম্পাঞ্জি উইলের দিকে ঝাঁপিয়ে পড়তে চায়, কিন্তু সিজার তাকে থামিয়ে দেয়। উইল এগিয়ে এসে অনুরোধ করে, চলো, আমার সাথে বাড়ি ফিরে যাও। রাগ ভুলে যাও, না হলে পুলিশ তোমাদের ছেড়ে কথা বলবে না। কিছুক্ষণ নীরবতা। তারপর সিজার ধীরে ধীরে উইলের কাছে আসে। তাকে আলতো করে জড়িয়ে ধরে। তার কানে ফিসফিস করে বলে, এখন এটাই আমার বাড়ি। এই কথাটা শুনে উইল বুঝে যায় সিজার নিজের পৃথিবী খুঁজে পেয়েছে। সে আর বন্দী না, সে এখন স্বাধীন। আর এখান থেকেই শুরু হয় এক নতুন যুগের সূচনা।